নমস্কার। আজকের ভিডিওটিতে আমি ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এই এমসিকিউ প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই 50টি প্রশ্ন আমি নেট সেট লেভেলে রেখেছি এবং এটি প্রস্তুত করেছে এডুজন ফর পলিটিক্যাল সায়েন্স। আমাদের 1 নম্বর প্রশ্ন কি রয়েছে? 1 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রক্রিয়ার বিধান রয়েছে? তো এখানে অপশন এ তে রয়েছে ধারা 61, অপশন বি তে রয়েছে ধারা 56, অপশন সি তে রয়েছে ধারা 72, অপশন ডি তে রয়েছে ধারা 75। এটির সঠিক উত্তর হলো অপশন এ, ধারা 61, যেখানে ইমপিচমেন্ট এর কথা উল্লেখ রয়েছে। এখানে রাষ্ট্রপতিকে চাইলে পার্লামেন্ট পদচ্যুত করতে পারে। তো এই পদচ্যুত করার একটি পদ্ধতি রয়েছে, 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে লোকসভা বা রাজ্যসভা যে কোনো একটি কক্ষে এই ইমপিচমেন্ট আনা যায় এবং অনুরূপভাবে একটি কক্ষে পাশ হলে অনুরূপভাবে দ্বিতীয় কক্ষেও এই 2/3 ভিত্তিতে এই বিলটি পাশ করলে রাষ্ট্রপতি পদচ্যুত হন। এরপর 2 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারা রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা প্রদান করে? অপশন এ ধারা 123, অপশন বি ধারা 213, অপশন সি অপশন ডি ধারা 111। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, 123। এখানে আমাদের এই অধ্যাদেশ সম্পর্কে কয়েকটি বিষয় জেনে নেওয়া দরকার। এই অধ্যাদেশকে অর্ডিন্যান্স বলা হয় সাংবিধানিক ভাষায়। সেই অর্ডিন্যান্স রাষ্ট্রপতি জারি করতে পারেন 123 নম্বর ধারা বলে। এই অর্ডিন্যান্সটি হলো কি, এই অর্ডিন্যান্স যখন সংসদের উভয় কক্ষের অধিবেশন থাকে না, তখন জরুরি ভিত্তিতে যদি কোনো আইনের প্রয়োজন হয়, সেই সময় রাষ্ট্রপতি চাইলে আইন তৈরি করতে পারেন এবং এই আইনের মেয়াদ হলো সংসদের প্রথম অধিবেশন থেকে 6 সপ্তাহ। এবং রাষ্ট্রপতি যেমন কেন্দ্রের ক্ষেত্রে বা পার্লামেন্টের স্বরূপ আইন তৈরি করতে পারে, ঠিক একই রকম ভাবে রাজ্যপালও কিন্তু এই অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারে। সেটা হলো 213 নম্বর ধারায় উল্লেখ রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্পর্কিত বিধানগুলি বর্ণিত আছে? অপশন এ পার্ট 1, অপশন বি পার্ট 2, অপশন সি পার্ট 3, অপশন ডি হলো পার্ট 4। তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি পার্ট 2। পার্ট 2 তে এখানে সিটিজেনশিপ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে বিভিন্ন ধারাতে। এই ধারা সংখ্যা হলো 5 থেকে 11। এটি খুবই মনে রাখার বিষয়। এবং এখানে নাগরিকত্ব সম্পর্কিত বিধান বর্ণনা করা হয়েছে, যেমন জন্ম, বংশ, নিবন্ধ বা প্রাকৃতিক কারণের মাধ্যমে নাগরিকত্ব অর্জন, বিভিন্ন বিষয় এখানে যুক্ত রয়েছে। নেক্সট প্রশ্ন, কোন সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি সংযোজিত হয়? অপশন এ 42তম সংবিধান সংশোধনী, অপশন বি 44তম সংবিধান সংশোধনী, অপশন সি 86তম সংবিধান সংশোধনী, অপশন ডি 73তম সংবিধান সংশোধনী। তো এখানে দেখো অনেকেই আগে সঠিক উত্তরটি বলে নিই। এখানে সঠিক উত্তর হবে অপশন এ 42তম সংবিধান সংশোধনী। এই সংশোধনী হয়েছিল 1976 খ্রিস্টাব্দে। এটিকে বলা হচ্ছে 42তম সংবিধান সংশোধনী। তারপর এখানে মৌলিক কর্তব্যের কিন্তু 10টি মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল এই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তারপরেও পরবর্তীতে আবার 86তম সংবিধান সংশোধনী, যেটা 2002 সালে হয়েছিল। এই 2002 সালে 11তম মৌলিক কর্তব্যটি সংযোজিত করা হয় এবং এটির ধারা সংখ্যাটাও খুবই গুরুত্বপূর্ণ, যেটি 51 এ নম্বর ধারাতে রয়েছে এই 11টি মৌলিক কর্তব্য বর্তমানে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ মনে রাখার বিষয় হলো, কোন কমিটির সুপারিশের ভিত্তিতে এই মৌলিক কর্তব্য সংবিধানে গ্রহণ করা হয়? সেটি হলো শরণ সিং কমিটি। কি কমিটি? শরণ সিং কমিটি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্য রাষ্ট্রপতি শাসন আরোপের বিধান রয়েছে? তো এখানে রাজ্যে যখন রাষ্ট্রপতি শাসন জারি হয় সেটা কোন ধারা বলে? অপশন এ তে রয়েছে 352 নম্বর ধারা, অপশন বি তে রয়েছে 356 নম্বর ধারা, অপশন সি তে রয়েছে 360 নম্বর ধারা, অপশন ডি তে রয়েছে 365 নম্বর ধারা। তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি 356 নম্বর ধারা। এই 356 নম্বর ধারার বলে কোন রাজ্যে যদি আহ প্রচলিত সংবিধান অনুযায়ী তার শাসন কার্য চালাতে ব্যর্থ হয়, তবে রাষ্ট্রপতি সেখানে তার নিজস্ব শাসন জারি করতে পারে, যেটাকে বলা হয় রাষ্ট্রপতি শাসন। এবং বাকি অপশনগুলোর যে ধারাগুলি আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জেনে রাখা দরকার। 356 নম্বর ধারাটি 352 নম্বর ধারায় রয়েছে জাতীয় জরুরি অবস্থা, 356 নম্বর ধারায় রয়েছে আর্থিক জরুরি অবস্থা এবং 365 নম্বর ধারায় রয়েছে যেখানে কেন্দ্রের নির্দেশ পালনে ব্যর্থতা সম্পর্কিত এই ধারাটি। এর পরের প্রশ্ন, কোন মামলায় সুপ্রিম কোর্ট সংবিধানের মৌলিক কাঠামো বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন তত্ত্ব
প্রতিষ্ঠা করে? অপশন এ গোলকনাথ মামলা, অপশন বি কেশবানন্দ ভারতী মামলা, অপশন সি মিনার্ভা মিলস মামলা, অপশন ডি এস আর বোমাই মামলা। তো এখানে সঠিক উত্তর হবে কেশবানন্দ ভারতী মামলা। এই কেশবানন্দ ভারতী মামলা একটি গুরুত্বপূর্ণ মামলা, যেখানে সুপ্রিম কোর্ট আইন বিভাগকে এক প্রকারের নির্দেশ দিয়েছে যে মৌলিক কাঠামো কখনোই পরিবর্তন করা যায় না। সংবিধানের যে কোনো অংশ পরিবর্তন করা গেলেও মৌলিক স্ট্রাকচার যেটা আছে সেটাকে কখনোই পরিবর্তন করা যায় না। এই মৌলিক স্ট্রাকচার বলতে সুপ্রিম কোর্ট এখানে ভারতের গণতন্ত্র এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রভৃতি বিষয়গুলিকে বুঝিয়েছে। তো এই মামলাটা রায় দিয়েছিল কোন মামলার ভিত্তিতে? সেটা হলো কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য, যেটা হয়েছিল 1973-এ। এই সালটা মনে রাখতে হবে, 1973। এছাড়া আমরা যদি দেখি গোলকনাথ মামলা, এটি একটা গুরুত্বপূর্ণ মামলা ছিল যেটা মৌলিক অধিকারের সংশোধন যোগ্যতা নিয়ে ছিল। মিনার্ভা মিলস মামলা ছিল একটি সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনের বিষয় নিয়ে। তো এই মামলাগুলি গুরুত্বপূর্ণ কয়েকটি মামলা ছিল যেটা সুপ্রিম কোর্ট বনাম সংসদের এক প্রকার দ্বন্দ্বের মামলা, এই জন্য এই মামলাগুলি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন তফসিলে অ্যান্টি ডিফেকশন আইনের বিধান রয়েছে? অপশন এ তে রয়েছে নবম তফসিল, অপশন বি তে রয়েছে দশম তফসিল, অপশন সি তে রয়েছে একাদশ তফসিল, অপশন ডি তে রয়েছে দ্বাদশ তফসিল। তো এখানে সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, দশম তফসিল। এই তফসিলটি কিন্তু পরবর্তী মূল সংবিধানে ছিল না, পরবর্তীতে সংযুক্তকরণ করা হয়েছে সংবিধান সংশোধনীর মাধ্যমে। তো এই সংবিধান সংশোধনীটি জেনে রাখতে হবে আমাদের কততম সংবিধান সংশোধনী এবং কত সালে হয়েছিল। এটা হলো 52তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 1985 সালে, যেটাকে অ্যান্টি ডিফেকশন আইনের বিধান রয়েছে, যেখানে দলত্যাগ প্রতিরোধ করার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন ধারার অধীনে সংবিধানে সংশোধনীর প্রক্রিয়া বর্ণিত আছে? সংবিধান সংশোধনী বিষয় রয়েছে সংবিধানের অপশন নাম্বার এ 356, অপশন নাম্বার বি 368, অপশন নাম্বার সি 370, অপশন নাম্বার ডি 395। এখানে সঠিক উত্তর হলো 368 নম্বর ধারা, যেখানে সংবিধান সংশোধনীর বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা আছে, যেখানে মানে তিন ধরনের বিশেষ করে সংশোধনী রয়েছে, যেখানে একটি সংশোধন খুব সহজেই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই সংবিধানের কিছু পার্ট পরিবর্তন করা যায়, আবার কিছু পার্ট রয়েছে যেখানে 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংশোধন করা যায়, আবার কঠিন কিছু বিষয় রয়েছে যেগুলি সহজে পরিবর্তন করা যায় না, যেগুলি অর্ধেক রাজ্যের আইনসভারও সম্মতির প্রয়োজন হয়। তো এই ধরনের কিছু সংশোধনী রয়েছে নিয়ম কানুন, যেগুলো 368 নম্বর ধারায় রয়েছে সংবিধানের। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন এটি, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন শব্দটি 42তম সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? অপশন এ তে রয়েছে সার্বভৌম, অপশন বি তে রয়েছে সমাজতান্ত্রিক, অপশন সি তে রয়েছে গণতান্ত্রিক, অপশন ডি তে রয়েছে প্রজাতান্ত্রিক। এখানে যুক্ত হয়েছে 42তম সংবিধান সংশোধনীতে সমাজতান্ত্রিক এই শব্দটি। এই 42তম সংবিধান সংশোধনী হয়েছিল 1976 সালে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সংশোধনী, যেটাকে ভারতের মিনি সংবিধানও বলা হয়। এই সমাজতন্ত্রের সঙ্গে প্রস্তাবনাতে আরো একটি শব্দ যুক্ত হয়েছিল, যেটি হলো ধর্মনিরপেক্ষ। এছাড়াও সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র এগুলো কিন্তু মূল সংবিধানে ছিল, পরবর্তীতে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ যুক্ত হয়েছে। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, কোন ধারায় সরকারি নীতির কোন ধারায় নির্দেশমূলক নীতি বর্ণিত আছে? এটাকে বলা হচ্ছে ডিপিএসপি। এখানে অপশন রয়েছে ধারা 12 থেকে 35, অপশন বি তে রয়েছে 36 থেকে 51, অপশন সি তে রয়েছে 51A, অপশন ডি তে রয়েছে 52 থেকে 62। তো এখানে সঠিক উত্তর হবে 36 থেকে 51। এটি হলো পার্ট 4 এ নির্দেশমূলক নীতি রয়েছে, যেটি ধারা সংখ্যা হলো 36 থেকে 51, এবং 12 থেকে 35 আমরা জানি যে এটা হচ্ছে মৌলিক অধিকার, আর 51 মৌলিক কর্তব্য, আর এগুলি রাষ্ট্রপতি সম্পর্কিত বিষয়ে আলোচনা করা রয়েছে। এই নির্দেশমূলক নীতিগুলো হলো রাষ্ট্রকে নির্দেশ দান দেওয়া হয়েছে রাষ্ট্র কিভাবে তার শাসন প্রক্রিয়া চালাবে। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন 11, ভারতীয় সংবিধানের কোন ধারায় গোপনীয়তার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? অপশন এ 19 নম্বর ধারা, অপশন বি 21 নম্বর ধারা, অপশন সি 25 নম্বর ধারা, অপশন ডি 32 নম্বর ধারা। সঠিক উত্তর হলো 21 নম্বর ধারা। এই গোপনীয়তার অধিকারকে জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার সমতুল্য মর্যাদা দেওয়া হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের 2017 সালের মামলার একটি রায়দান। এটি খুব একটি রিসেন্ট একটি ঘটনা।
যেটি হয়েছিল 2017 সালে সুপ্রিম কোর্ট রায়দানের মাধ্যমে। এখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল কে এস পুত্র স্বামী বনাম ভারত সরকার মামলার। এবং মৌলিক অধিকারের 19 নম্বর ধারা, 25 নম্বর ধারা, 32 নম্বর ধারা, এইগুলি সব মৌলিক অধিকারের একটি ধারা, গুরুত্বপূর্ণ ধারা। এবার পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, কোন সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়? অপশন এ 73তম সংবিধান সংশোধনী, 76তম সংবিধান সংশোধনী, অপশন সি 91তম সংবিধান সংশোধনী, অপশন ডি 97তম সংবিধান সংশোধনী। এখানে সঠিক উত্তর হলো 86তম সংবিধান সংশোধনী। এর মাধ্যমে শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া। এটি হয়েছিল 2002 সালে। এটি খুব একটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এই 86তম সংবিধান সংশোধনীটা একটি গুরুত্বপূর্ণ সংশোধনী, যেখানে একটু আগে আলোচনা করলাম মৌলিক অধিকারের 11তম মৌলিক অধিকার এই সংশোধনীর মাধ্যমে সংযুক্ত হয়েছে। এছাড়াও আমরা দেখছি যে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে এই সংশোধনীর মাধ্যমে, যেখানে বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার। এরপর নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ কমিশন গঠনের আইন রয়েছে? এখানে অপশন এ তে আছে 260, অপশন বি 280 নম্বর ধারা, অপশন সি 300 নম্বর ধারা, অপশন ডি 315 নম্বর ধারা। এখানে সঠিক উত্তর হলো অপশন বি 280 নম্বর ধারা। এখানে অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে, যে কমিশন কেন্দ্র রাজ্যের মধ্যে যে রাজস্ব হবে সে রাজস্ব বন্টনের সুপারিশ করে। এরপরে নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, কোন মামলায় সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি শাসনের অপব্যবহারের বিরুদ্ধে নির্দেশনা জারি করে? অপশন এ কেশবানন্দ ভারতী মামলা, অপশন বি এস আর দেসাই মামলা, অপশন সি মিনার্ভা মিলস মামলা, অপশন ডি গোলকনাথ মামলা। এখানে সঠিক উত্তর হলো অপশন বি এস আর বোমাই মামলা। এই মামলার রায়দান হয়েছিল 1994 সালে, যেখানে 356 নম্বর ধারা বলে রাষ্ট্রপতি শাসন জারি করে, সেটারও কিন্তু পুনর্বিবেচনা করার ক্ষমতা থাকবে বিচার বিভাগের। তারপরে নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন ধারায় আন্তঃরাজ্য পরিষদ গঠনের বিধান রয়েছে? অপশন এ ধারা 263, অপশন বি 265 নম্বর ধারা, অপশন সি 267 নম্বর ধারা, অপশন ডি 269 নম্বর ধারা। এখানে সঠিক হলো উত্তর হলো অপশন এ 263 নম্বর ধারা। 263 নম্বর অঙ্গরাজ্য পরিষদ গঠনের বিধান রয়েছে, যা কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় সাধন করে। এরপরে নেক্সট প্রশ্ন হলো 16, ভারতীয় সংবিধানের কোন তফসিলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বিধান রয়েছে? অপশন এ নবম তফসিল, অপশন বি দশম তফসিল, অপশন সি একাদশ তফসিল, অপশন ডি দ্বাদশ তফসিল। সঠিক উত্তর হলো একাদশ তফসিল, অপশন নাম্বার এ, সঠিক উত্তর হলো একাদশ তফসিল, অপশন নাম্বার সি, যেখানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে। এবং আমরা একটু আগে এটা জানলাম, দশম তফসিলে অ্যান্টি ডিফেকশন ল আছে, এবং দ্বাদশ তফসিলে রয়েছে পৌরসভার বিষয়গুলি, এবং নবম তফসিলে রয়েছে যেটা বিচার বিভাগীয় পুনর্বিবেচনার বাইরের বিষয়গুলি এখানে অন্তর্ভুক্ত রয়েছে। তো এই সব তফসিলগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে নেক্সট প্রশ্ন, 17 নম্বর, কোন ধারায় সংবিধান রক্ষার জন্য সুপ্রিম কোর্টে মৌলিক অধিকার চাওয়া যায়? অপশন এতে রয়েছে 32 নম্বর ধারা, অপশন বি তে রয়েছে 226 নম্বর ধারা, অপশন সি তে রয়েছে 136 নম্বর ধারা, অপশন ডি তে রয়েছে 142 নম্বর ধারা। এখানে সঠিক উত্তর হলো অপশন এ 32 নম্বর ধারা। এই 32 নম্বর ধারা বলে মৌলিক অধিকার রক্ষায় সুপ্রিম কোর্ট তার প্রতিকারের ব্যবস্থা নিতে পারে, এবং হাইকোর্টেও এই ধরনের ব্যবস্থা নিতে পারে মৌলিক অধিকার প্রতিকারে, সেটা হলো 226 নম্বর ধারা অনুযায়ী এখানে রয়েছে সেটি। তারপরে নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় জরুরি অবস্থা ঘোষণার বিধান রয়েছে? সঠিক উত্তর হলো অপশন রয়েছে, অপশনগুলোকে বলে নিই। অপশন রয়েছে এ 352, 356, 360, 365। সঠিক উত্তর হলো 352 নম্বর ধারায়, যেটা নিয়ে আগে আলোচনা করেছি, জাতীয় জরুরি অবস্থা সম্পর্কে উল্লেখ রয়েছে। রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে যদি যুদ্ধ বা বহিঃ আগ্রাসন, অভ্যন্তরীণ অশান্তি, এই বিভিন্ন কারণে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় 356 নম্বর ধারা অনুযায়ী। তারপরের প্রশ্ন 19 নম্বর, কোন সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছরে নামিয়ে আনা হয়? অপশন এ
61তম সংশোধনী, অপশন বি 73তম সংশোধনী, অপশন সি 86তম সংবিধান সংশোধনী, অপশন ডি 91তম সংশোধনী। এখানে সঠিক উত্তর হলো 61তম সংবিধান সংশোধনী, যার মাধ্যমে বয়স সীমা, ভোটাধিকারের বয়স সীমা যেটা আগে 21 ছিল সেটাকে কমিয়ে 18 করা হয়। এটা হয়েছিল 1989 সালে। এবং 326 নম্বর ধারা সংশোধনী করা হয়। ধারা সংখ্যাটা আমাদের মনে রাখতে হবে, 326 নম্বর ধারা সংশোধনী করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, 20 সংবিধানের কোন ধারায় সাধারণ নাগরিক আইন বা ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে? অপশন এ 42 নম্বর ধারা, অপশন বি 44 নম্বর ধারা, অপশন সি 46 নম্বর ধারা, অপশন ডি 48 নম্বর ধারা। সঠিক উত্তর হলো 44 নম্বর ধারা, যেখানে এটি নির্দেশমূলক নীতির একটি ধারা, যেখানে ইন্ডিয়ান সিভিল কোডের কথা বলা হয়েছে, ইউসিসি যেটাকে শর্ট ফর্মে বলা হয়। প্রশ্ন নম্বর 21, কোন মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে সংবিধানের প্রস্তাবনা সংবিধানের অংশ? অপশন নাম্বার এ গোলকনাথ মামলা, অপশন বি কেশবানন্দ ভারতী মামলা, অপশন সি বেরুবাড়ি মামলা, অপশন ডি মিনার্ভা মিলস মামলা। সঠিক উত্তর হলো কেশবানন্দ ভারতী মামলা, অপশন নাম্বার বি। এটি হয়েছিল 1973 সালে মামলার রায়দান হয়েছিল, যেটি কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্যের মামলা বলা হয়। এখানে বলা হয়েছিল মানে মৌলিক কাঠামোর মধ্যে প্রস্তাবনা পড়ে সংবিধানের, তাই এই অংশ এই অংশকে সহজে সংশোধন করা যায় না। এরপরে পরবর্তী প্রশ্ন 22, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের ক্ষমা প্রদর্শনের ক্ষমতা বর্ণিত আছে? অপশন নাম্বার এ 161, অপশন নাম্বার বি 171, অপশন নাম্বার সি 181, অপশন নাম্বার ডি 191। সঠিক উত্তর হলো 161 নম্বর ধারা, অপশন এ। এই 161 নম্বর ধারা রাজ্যপালকে রাজ্যের আইনের অধীনে দণ্ডিত ব্যক্তিদের ক্ষমা প্রদর্শনের অধিকার দেওয়া রয়েছে। এটি রাষ্ট্রপতির ক্ষেত্রেও এই ক্ষমতা দেওয়া রয়েছে যে ভারতের কোনো নাগরিককে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারেন, সেটি হলো 72 নম্বর ধারায় অনুযায়ী। খুবই গুরুত্বপূর্ণ ধারা এই জন্য এটি, যেটি রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারে আর রাজ্যপাল ক্ষমা প্রদর্শন করতে পারেন 161 নম্বর ধারা বলে। নেক্সট প্রশ্ন 23, কোন সংশোধনের মাধ্যমে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলিকে মহিলাদের জন্য 33% সংরক্ষণ প্রবর্তিত হয়? কোন সংশোধনী সেটা? 73 ও 74তম সংবিধান সংশোধনী, 86তম সংবিধান সংশোধনী, অপশন সি 91তম সংবিধান সংশোধনী, অপশন ডি 97তম সংবিধান সংশোধনী। এটার সঠিক উত্তর হলো অপশন এ 73 ও 74তম সংবিধান সংশোধনী, যেখানে কিন্তু এই পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে সংশোধনী রয়েছে। এটা 1992 সালে সংশোধনী হয়েছিল, যেখানে মহিলাদের জন্য 33% সংরক্ষণের কথা বলা রয়েছে। এর পরের প্রশ্ন 24, সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বর্ণিত আছে? অপশন নাম্বার এ 52 নম্বর ধারা, অপশন বি 54 নম্বর ধারা, অপশন সি 56 নম্বর ধারা, অপশন ডি 58 নম্বর ধারা। সঠিক উত্তর হলো 54 নম্বর ধারা, যেখানে রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা রয়েছে, যেখানে বলা হয়েছে সংসদের উভয় কক্ষে নির্বাচিত সদস্য এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যদের সমন্বয়ে গঠিত ইলেকটোরাল কলেজ দ্বারা নির্বাচিত হবেন রাষ্ট্রপতি, এবং যেটি রয়েছে 54 নম্বর ধারাতে। এই জন্য 54 নম্বর ধারাটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, কোন ধারায় সংসদের যৌথ অধিবেশন আহ্বানের বিধান রয়েছে? অপশন এ 108, অপশন বি 110, অপশন সি 112, অপশন ডি 114। সঠিক উত্তর হলো অপশন এ 108 নম্বর ধারায়, যেখানে যৌথ অধিবেশন আহ্বানের সম্পর্কে উল্লেখ রয়েছে সংবিধানে। এখানে বলা হয়েছে যে সংসদের উভয় পক্ষের, যেমন লোকসভা বা রাজ্যসভা, যৌথ অধিবেশন আহ্বানের বিধান দিতে পারে রাষ্ট্রপতি, যা সাধারণত বিল নিয়ে মতভেদ মীমাংসার জন্য বা গুরুত্বপূর্ণ কোনো আলোচনার জন্য রাষ্ট্রপতি এই ধরনের যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন বা করেন। তারপরের প্রশ্ন 26, ভারতীয় সংবিধানের কোন তফসিলে ভাষা সম্পর্কিত বিধান রয়েছে? এখানে আরেকটা কথা বলে নিই, এই যে তফসিল 12টি যে তফসিল আছে, সেই তফসিলগুলো কোন তফসিল কোন বিষয় নিয়ে আলোচনা আছে সেগুলো কিন্তু আমাদের একটা শর্ট নোট বানিয়ে নিতে হবে খাতায়, এবং এই প্রত্যেকটা তফসিলই কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখানে 26 নম্বর প্রশ্নে অপশন রয়েছে, অপশন নাম্বার এ 7ম তফসিল,
অপশন নাম্বার বি অষ্টম তফসিল, অপশন নাম্বার সি নবম তফসিল, অপশন নাম্বার ডি দশম তফসিল। এখানে সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি অষ্টম তফসিল। এই অষ্টম তফসিল আছে যেখানে 22টি সরকারি ভাষার উল্লেখ রয়েছে এবং এটি ধারার সংখ্যা ধারাটা গুরুত্বপূর্ণ, কত নম্বর ধারায় রয়েছে সেটি হলো 343 থেকে 351 নম্বর ধারায় রয়েছে। তারপরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, কোন সংশোধনের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করা হয়? খুবই এটা গুরুত্বপূর্ণ, খুব রিসেন্ট একটি সংশোধনী। এখানে অপশন রয়েছে 99তম সংবিধান সংশোধনী, অপশন বি রয়েছে 101তম সংবিধান সংশোধনী, অপশন সি তে রয়েছে 103তম সংবিধান সংশোধনী, বা ডি নম্বর কোনো সংশোধনের প্রয়োজন হয়। খুবই এটা কনফিউশন করা একটি বলা যায় একটা প্রশ্ন, যে আমরা জানি যে 370 নম্বর ধারা বিলোপ হয়েছে। সঠিক উত্তর হলো কোনো সংশোধনেরই প্রয়োজন হয়নি এই 370 ধারাটিকে বিলোপ করার জন্য। এটি একটি রাষ্ট্রপতির আদেশ বা প্রেসিডেন্সিয়াল অর্ডার বলা যায়, যেটি হয়েছিল 1919 সালে, 2019 সালে। 2019 সালে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে বা রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে এই 370 ধারা বাতিল করা হয়। এটি কিন্তু যে আমরা সংবিধান সংশোধনের যে ধারাটা জানি যে 368, এই 368 ধারার কোনো প্রয়োগ করা হয়নি এবং এটি জম্মু কাশ্মীর পুনর্গঠন আইনের মাধ্যমে সংশোধন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, কোন ধারায় সংবিধানে বিচার বিভাগীয় পুনর্বিবেচনা জুডিশিয়াল রিভিউ এর ক্ষমতা নিহিত আছে? অপশন নাম্বার এ 13 নম্বর ধারা, অপশন নাম্বার ডি 32 নম্বর ধারা, অপশন নাম্বার সি 226 নম্বর ধারা, অপশন নাম্বার ডি উপরের সবকটি। এখানে উত্তর হলো উপরের সবকটি হবে, কারণ এখানে 13 নম্বর ধারা জানি মৌলিক অধিকারের গুরুত্বপূর্ণ একটি ধারা, যেখানে মৌলিক অধিকারগুলিকে রক্ষার জন্য বিচার বিভাগকে ক্ষমতা দেওয়া রয়েছে যে মৌলিক অধিকার বিরোধী কোনো আইন তৈরি হলে বিচার বিভাগ সেটাকে বাতিল করিতে পারে। তারপর 32 নম্বর ধারা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সুপ্রিম কোর্টকে দেওয়া রয়েছে। আবার 226 নম্বর ধারায় হাইকোর্টের সংবিধান প্রতিবিধানের অধিকার রয়েছে, যেখানে 5 ধরনের রিট জারি করতে পারে। ফলে উপরে সবকটি হবে উত্তর। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, কোন মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে সমন্বয় সাধন করতে হবে? অপশন এ মিনার্ভা মিলস মামলা, অপশন বি গোলকনাথ মামলা, অপশন সি কেশবানন্দ ভারতী মামলা, অপশন ডি এস আর বোমাই মামলা। সঠিক উত্তর হলো মিনার্ভা মিলস মামলা। এই মিনার্ভা মিলস মামলা 1980-তে হয়েছিল। গুরুত্বপূর্ণ একটি মামলা, আমাদের এটি মনে রাখতে হবে, যেমন কেশবানন্দ ভারতী মামলা, গোলকনাথ মামলা, এইগুলির সঙ্গে মিনার্ভা মামলাও খুব ইম্পর্টেন্ট একটি মামলা, যেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে এই মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে সমন্বয় সাধন করতে হবে, কারণ এই দুটি হলো সংবিধানের মৌলিক কাঠামোর মধ্যে পড়ে। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো এই 42তম সংবিধান সংশোধনের কিছু আইন এই মামলাতে সুপ্রিম কোর্ট বাতিল করে। নেক্সট 30 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশন গঠনের বিধান রয়েছে? অপশন নাম্বার এ 324, অপশন নাম্বার বি 326, অপশন নাম্বার ডি 328, অপশন নাম্বার ডি 330। এর সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ 324 নম্বর ধারায়, যেখানে নির্বাচন কমিশন গঠনের কথা উল্লেখ রয়েছে। পরবর্তী প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, কোন সংশোধনের মাধ্যমে বোডো, ডোগরি, মৈথিলি ও সাঁওতালি ভাষা অষ্টম তফসিলে যুক্ত হয়? অপশন নাম্বার এ 91তম সংবিধান সংশোধনী, অপশন নাম্বার বি 92তম সংবিধান সংশোধনী, অপশন সি 93তম সংবিধান সংশোধনী, অপশন ডি 94তম সংবিধান সংশোধনী। এখানে সঠিক উত্তর হলো 92তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 2003-এ। 2003-এ হয়েছিল এই সংশোধনী, যেটা 92তম সংবিধান সংশোধনী। এখানে অষ্টম তফসিলে বোডো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি ভাষা যুক্ত করা হয়, যার ফলে স্বীকৃত ভাষার সংখ্যা 18 থেকে বেড়ে 22-এ পরিণত হয়। যেটা আমরা জানি অষ্টম তফসিলে 22টি ছিল, এই 18টি ছিল, বর্তমানে 22টি রয়েছে। নেক্সট 32 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় আর্থিক জরুরি অবস্থার বিধান রয়েছে?
যে আগেও আলোচনা করেছি, তাই বিস্তারিত ভাবে আর বলছি না। 360 নম্বর ধারা। তারপরে নেক্সট প্রশ্ন 33 নম্বর ধারা। 33 নম্বর প্রশ্ন, কোন ধারায় সংবিধানে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার অধিকার দেওয়া হয়েছে? অপশন নাম্বার এ 29 নম্বর ধারা, অপশন নাম্বার বি 30 নম্বর ধারা, অপশন নাম্বার সি 31 নম্বর ধারা, অপশন নাম্বার ডি 32 নম্বর ধারা। এখানে সঠিক উত্তর হলো 30 নম্বর ধারা। 30 নম্বর ধারায় ধর্মীয় ভাষাগত সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার অধিকার দেওয়া রয়েছে সংবিধানে। এই 29 নম্বর ধারায় সংখ্যালঘুদের সংস্কৃতি ও ভাষা সংরক্ষণের অধিকার দেওয়া রয়েছে। তারপর 34 নম্বর প্রশ্ন, কোন সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে সরিয়ে আইনি অধিকার বা সাংবিধানিক অধিকার করা হয়? 42তম সংশোধনী, 44তম সংশোধনী, 46তম সংশোধনী নাকি 48তম সংবিধান সংশোধনী? সঠিক উত্তর হলো 44তম সংবিধান সংশোধনী, যেটা হয়েছিল 1978 সালে। সালগুলি, সংশোধনের সালগুলি খুবই ইম্পর্টেন্ট। 1978, যেটি ছিল মানে এটা মূল সংবিধানে ছিল 19-এর 1F এ স্বাধীনতার অধিকার হিসেবে, এবং মৌলিক অধিকার হিসেবে ছিল 31 নম্বর ধারা, যেটি বর্তমানে সাধারণ অধিকার হিসেবে 300 এ নম্বর ধারায় যুক্ত রয়েছে। তার পরবর্তী প্রশ্ন 35, সংবিধানের কোন ধারায় প্রধানমন্ত্রীর দায়িত্ব ও ক্ষমতা বর্ণিত আছে? অপশন নাম্বার এ 74 নম্বর ধারা, অপশন নাম্বার বি 75 নম্বর ধারা, অপশন নাম্বার সি 78 নম্বর ধারা, অপশন নাম্বার ডি 79 নম্বর ধারা। প্রধানমন্ত্রীর দায়িত্ব ক্ষমতা বর্ণিত রয়েছে সংবিধানের 78 নম্বর ধারা, 78, আর্টিকেল নম্বর 78। এছাড়াও বাকি ধারাগুলো মুখ্যমন্ত্রী মন্ত্রী পরিষদ রিলেটেড, যেগুলো আমাদের জানতে হবে। 74 নম্বর ধারায় যেমন মন্ত্রী পরিষদ গঠনের কথা বলা আছে, 75 নম্বর ধারায় মন্ত্রীদের নিয়োগের কথা বলা রয়েছে, এবং 79 নম্বর ধারাতে সংসদের গঠন সম্পর্কিত বিষয়ে আলোচনা করা রয়েছে। নেক্সট প্রশ্ন 36, কোন মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত করা যায় না? অপশন নাম্বার এ এডিএম জব্বলপুর মামলা, অপশন নাম্বার বি মিনার্ভা মিলস মামলা, অপশন নাম্বার সি কেশবানন্দ ভারতী মামলা, অপশন নাম্বার ডি গোলকনাথ মামলা। এখানে সঠিক উত্তর হলো মিনার্ভা মিলস মামলা। মিনার্ভা মিলস মামলা আমরা একটু আগে পড়েছি, যেটা 1980-তে হয়েছিল। গুরুত্বপূর্ণ একটি মামলা, যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত করার ক্ষমতা যেখানে সীমিত করেছে, এবং বিচার বিভাগীয় পুনর্বিবেচনার অধীনে রাখা হয়েছে বিষয়টিকে, এবং এটি 42তম সংশোধনের কিছু বিধান বা আইন বাতিল করে। তারপরে নেক্সট প্রশ্ন 37, ভারতীয় সংবিধানের কোন তফসিলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন বর্ণিত আছে? 7ম তফসিল, 8ম তফসিল, 9ম তফসিল, 10ম তফসিল। এখানে সঠিক উত্তর হলো 7ম তফসিল, অপশন নাম্বার এ। 7ম তফসিলে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং সমবর্তী তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন বর্ণিত রয়েছে। তারপরে পরবর্তী প্রশ্ন 38, কোন ধারায় সংবিধানে মহালেখা নিরীক্ষকের নিয়োগ ও ক্ষমতা বর্ণিত আছে? এই মহালেখা নিরীক্ষককে শর্টে ক্যাগ বলা আছে। সংবিধানে কোন ধারায় ক্যাগের নিয়োগ ও ক্ষমতা বর্ণিত রয়েছে? অপশন নাম্বার এ 148 নম্বর ধারা, অপশন নাম্বার বি 149 নম্বর ধারা, অপশন নাম্বার সি 150 নম্বর ধারা, অপশন নাম্বার ডি 151 নম্বর ধারা। সঠিক উত্তর হলো 148 নম্বর ধারা। এখানে এই ক্যাগ সম্পর্কে, ক্যাগের নিয়োগ, ক্ষমতা ও দায়িত্ব বর্ণনা করা রয়েছে, এবং ক্যাগ সরকারি আর্থিক হিসাব পরীক্ষা করে সংসদের কাছে তার প্রতিবেদন পেশ করে। পরবর্তী প্রশ্ন 39, কোন সংশোধনের মাধ্যমে গোয়াকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়? অপশন নাম্বার এ 56তম সংশোধনী, অপশন নাম্বার বি 57তম সংশোধনী, অপশন ডি 58তম সংশোধনী, অপশন ডি 59তম সংশোধনী। সঠিক উত্তর হলো 56তম সংশোধনী। 56তম সংশোধনীর মাধ্যমে, যেটি 1987 সালে হয়েছিল, সালটা খুব ইম্পর্টেন্ট এখানে, 1987-তে হয়েছিল, গোয়াকে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া। পরবর্তী 40 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারায়
রাষ্ট্রপতির ক্ষমতা প্রদানের ক্ষমতা বর্ণিত আছে? অপশন নাম্বার এ 72, অপশন নাম্বার বি 73, অপশন নাম্বার সি 74, অপশন নাম্বার ডি 75। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ 72, যেখানে রাষ্ট্রপতিকে ক্ষমা প্রদানের ক্ষমতা প্রদান করা আছে। এটা আগে আলোচনা করেছি। তারপরে 41 নম্বর প্রশ্ন, কোন ধারায় সংবিধানে রাষ্ট্রভাষা সম্পর্কিত বিধান রয়েছে? এখানে সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ 343 থেকে 351 নম্বর ধারায়, যেটি অষ্টম তফসিলের স্বীকৃত ভাষা। তারপর 42 নম্বর প্রশ্ন, কোন মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে সংবিধানের প্রস্তাবনা সংশোধনযোগ্য নয়? এখানে উত্তর হবে সঠিক উত্তর অপশন নাম্বার ডি, সুপ্রিম কোর্ট কোনো মামলায় এটি বলেননি। তারপরে নেক্সট প্রশ্ন 43 নম্বর, সংবিধানের কোন ধারায় সংশোধনের বিশেষ ক্ষমতা বা প্রিভিলেজ বর্ণিত আছে? সঠিক উত্তর হলো 105 নম্বর ধারায়। 105 নম্বর ধারায় সংসদের সদস্যদের বিশেষ ক্ষমতা ও রেহাই বর্ণনা করা রয়েছে এবং তাদের সুরক্ষা দেওয়া রয়েছে। 44তম প্রশ্ন, যেখানে কোন সংশোধনের মাধ্যমে 42তম সংশোধনের কিছু বিধান বাতিল করা হয়েছে? সঠিক উত্তর হলো 44এর দাগের প্রশ্ন, সঠিক উত্তর হলো 44তম সংশোধন। 45 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারায় পাবলিক সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার বিধান রয়েছে? এটা সঠিক উত্তর হলো অপশন নাম্বার ডি, 323 নম্বর ধারায়। 46 নম্বর প্রশ্ন, কোন ধারায় সংবিধানের বিচারপতিদের অপসারণ প্রক্রিয়া বর্ণিত আছে? 46 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হলো অপশন এ, 124 নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন, কোন সংশোধনের মাধ্যমে জাতীয় জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত করার বিধান সংশোধিত হয়? সঠিক উত্তর হলো 44তম সংশোধনের মাধ্যমে, যেটা হয়েছিল 1978 সালে। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন ধারায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার গঠন বর্ণিত আছে? সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, 243 নম্বর ধারায়, যেটা পার্ট 9 এবং ধারা সংখ্যা হলো 243। নেক্সট 49, কোন মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে সংবিধানের মৌলিক কাঠামোর অংশ হিসেবে বিচার বিভাগীয় স্বাধীনতা অপরিহার্য? সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, মিনার্ভা মিলস মামলা। এই মামলা নিয়ে অনেক আগে আলোচনা করা রয়েছে, যেখানে 1980 সালে মামলা হয়েছিল। পরবর্তী প্রশ্ন 50 এবং শেষ প্রশ্ন এটি, সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি ও রাজ্যপালের বিশেষ ক্ষমতা বর্ণিত আছে? সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, 361 নম্বর ধারা, যেখানে রাষ্ট্রপতি রাজ্যপালদের ব্যক্তিগত দায়িত্ব পালনের সমকালীন আইনের মামলা থেকে তাদের রেহাই দেওয়া রয়েছে বিশেষ ক্ষমতা বা প্রিভিলেজ। শেষ। এবার এই যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম, এই প্রশ্নগুলির উত্তরের ব্যাখ্যা এবং বিভিন্ন অপশনের ব্যাখ্যা যদি তোমরা পেতে চাও, তাহলে আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে জয়েন হতে হবে। সেখানে আমি তোমাদের একটি ভিডিও পাঠাবো এই বিভিন্ন প্রশ্নের বিভিন্ন দিক সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলি আমি আলোচনা করলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি। তোমাদের মানে বলা যায় যে সংবিধানের ইম্পর্টেন্স এরিয়াগুলো থেকে আমি বাছাই করে নিয়েছি। তো এই ধরনের প্রশ্ন উত্তর আলোচনা তোমরা পেতে চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং পরবর্তীতে আমি এই ধরনের এমসিকিউ এবং চ্যাপ্টার ডিসকাশনের ভিডিও আরো আপলোড করতে থাকবো। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম। নমস্কার।